একটা কথা আছে কলকাতা পশ্চিমবঙ্গে, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে। দর্শক, বলছিলাম আল জাজিরাতে জামাতের আমিরের সাক্ষাৎকারের কথা। সেখানে নারী নেতৃত্ব এবং নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন এসেছে। সাক্ষাৎকারের একটি স্টিল ছবি আপনারা দেখে নিতে পারেন। সেখানে সামনাসামনি বসে এই সাক্ষাৎকারটা দেওয়া হচ্ছে। বেশ কিছু বিষয় তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন এবং উত্তরে কি বেরিয়ে আসলো। বাংলাদেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাজারো শত ব্যস্ততার মধ্যেও মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত সহ ইউরোপ আমেরিকার প্রভাবশালী কূটনীতিকরা আমিরে জামাতের শিডিউল নিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিনগুলোর একটি টাইম ম্যাগাজিন এক বিরাট নিবন্ধ ছেপেছে তারেক রহমান সম্পর্কে। এবং এটা স্পষ্ট যে টাইম ম্যাগাজিনের মতো পত্রিকার এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিনিয়র এডিটর চার্লি ক্যাম্বেল সিঙ্গাপুর থেকে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিরাট নিবন্ধটি যে রচনা করেছেন তার একটা মুখ্য কারণ এই যে তারেক রহমানকে বিশ্বের সঙ্গে আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে টাইম ম্যাগাজিন পরিচয় করিয়ে দিতে চেয়েছে। টাইম ম্যাগাজিন এটা নিয়ে কোনো রাগঢাক করে নাই, সরাসরি বলেছে যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে টাইম ম্যাগাজিনের মতে তারেক রহমান নির্বাচনী দৌড়ে একেবারে একজন ক্লিয়ার ফ্রন্ট রানার, মানে সুস্পষ্টভাবেই তিনি এগিয়ে আছেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে টাইম ম্যাগাজিন বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিল যে দীর্ঘ নিবন্ধে, তার শিরোনাম তারা করেছে বাংলাদেশের প্রডিগাল সান। প্রডিগাল শব্দটা তেমন ঘন ঘন ব্যবহৃত হয় বা খুব প্রচলিত তেমন নয়। প্রডিগাল শব্দটার অর্থ বুঝতে বেশ কয়েক ঘন্টা ধরে নানাভাবে ঘাটাঘাটি করে কোনোভাবেই এর কোনো ইতিবাচক কনোটেশন বা ইতিবাচক কোনোভাবে একে ব্যাখ্যা করার কোনো সুযোগ পাওয়া গেল না। প্রডিগাল অর্থ হচ্ছে এমন সন্তান পরিবারের যে কিনা পথভ্রষ্ট হয়েছে, বকে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, বেপরোয়া হয়ে পড়েছে এবং যে কিনা ভীষণ রেকলেসলি অমিতব্যয়ী ভাবে ব্যাপক খরচ করে। এমনকি কোথাও কোথাও বলা হচ্ছে, মানে বাইবেলে প্রডিগাল সান হচ্ছেন তারা যারা পরিবারের সম্পদ নষ্ট করতে পরিবার ছেড়ে চলে যান এবং তারপর একরকম কখনো কখনো পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে বাড়ি ফিরে আসেন এবং তারপর আবার পরিবারের কাছ থেকে একটা উষ্ণ অভ্যর্থনা পান। পরিবারের সবাই তাকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তার মানে একটা বকে যাওয়া অমিতব্যয়ী ছেলে যে পরিবারের যেমন ইচ্ছে পয়সা করি সম্মান খরচা করে পাপের প্রায়শ্চিত্ত করে অনুতপ্ত হয়ে আবারও বাড়ি ফিরে এসেছে। তারেক রহমানকে টাইম ম্যাগাজিন সেই প্রডিগাল সান, বকে যাওয়া পুত্র হিসেবে শিরোনাম করে পরিচয় করিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। তারেক রহমানের সঙ্গে তার বাড়িতে, তার বাড়ির বাগানে সাক্ষাৎ করেছেন চার্লি ক্যাম্বেল, এই টাইম ম্যাগাজিনের সাংবাদিক। এবং তিনি শুরুতেই বলছেন যে তারেক রহমানের সঙ্গে তার যখন সাক্ষাৎ হয়েছে তখন তারেক রহমানের গলাটা ভেঙে এসেছে, মানে গলাটা ভাঙা। এবং তিনি লিখছেন যে তার কাছে এটা রাজনৈতিকভাবে খুব একটা ইঙ্গিতপূর্ণ ব্যাপার, আয়রনিক ব্যাপার বলে মনে হয়েছে, কারণ তিনি মনে করাচ্ছেন 17 বছর ধরে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে নিষিদ্ধ ছিল যে কোনো মিডিয়ায় প্রচার করা। তারেক রহমান শুরুতেই সাংবাদিককে বলেন যে তার শরীর বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া শুরু করেছে এবং তারেক রহমান এটাও বলেন যে তিনি কথায় খুব ভালো নন, মানে দ্য থিং ইজ দ্যাট আই এম নট ভেরি গুড অ্যাট টকিং এনিওয়ে, কিন্তু আমাকে যদি কিছু একটা কাজ করতে দেওয়া হয় আমি সবচেয়ে ভালোভাবে সেটা করার চেষ্টা করি। এমন একটা ইতিবাচক অবস্থায় সাক্ষাৎকারটা শুরু হয়। সাক্ষাৎকারটা তারা নিচ্ছেন, সাক্ষাৎকারটা ঘটছে তারেক রহমানের বাগান বিলাস এবং গাঁদা ফুলে ভরা বাগানে বসে, সেটা সাংবাদিক জানান। এরপর সাংবাদিক বলতে শুরু করেন যে ফেব্রুয়ারি 12 নির্বাচনে তারেক রহমান যে শুধুমাত্র সুস্পষ্টভাবেই এগিয়ে আছেন তাই নয়, তারেক রহমান বাংলাদেশে এখন এই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্ম এবং এই যে যারা তরুণ বিপ্লবী তাদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে এই 60 বছরের তারেক রহমান কাজ করছেন। তারেক রহমান সম্পর্কে এর পরে এই সাংবাদিক লেখা শুরু করেন যে তারেক রহমান একটা ব্যাগেজ নিয়ে এসেছেন, মানে তার একটা অতীত ইতিহাসের বোঝা তার কাঁধে আছে। তিনি বলছেন যে তার সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার বংশ পরিচয়। তিনি প্রেসিডেন্ট জিয়ার পুত্র, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। কিন্তু তার ভক্ত সমর্থকদের কাছে তারেক রহমান এমন একজন ব্যক্তি যিনি কিনা দেশে ফিরেছেন তার মাতৃভূমিকে একরকমের উদ্ধার করতে। কিন্তু সাংবাদিক মনে করাচ্ছেন তার সমালোচকদের কাছে, তারেক রহমানের সমালোচকদের কাছে হি ইজ আ ডার্ক প্রিন্স, আ ভেনাল। মানে সাংবাদিক এত সব কঠিন কঠিন নিষ্ঠুর সব শব্দ ব্যবহার করেছেন তারেক রহমানের বিষয়ে, বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সামনে তার সম্পর্কে তিনি যা অতীত ইতিহাস সম্পর্কে যা সব গবেষণা করে এসেছেন তার ফলাফল খারাপ। তারেক রহমানকে অতীতে যারা চিনতেন তাদের কাছ থেকে
তিনি যে ব্রিফ নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকা এসেছেন তারেক রহমানের সাক্ষাৎকার নিতে, তাদের কাছ থেকে তিনি যে ব্রিফ পেয়েছেন সেই ব্রিফও যথেষ্ট খারাপ। এবং বুঝতে বাকি থাকে না যে এই সাক্ষাৎকার গ্রহীতা সাংবাদিক তারেক রহমানের সঙ্গে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকারের পরেও তেমন ভাবে তারেক রহমানের যোগ্যতা বা গুণপনা সম্পর্কে কনভিন্সড হতে পারেন নাই। সে কারণে এসব কঠিন কঠিন শব্দ তিনি ব্যবহার করছেন যে তারেক রহমানের সমালোচকেরা তারেক রহমানকে একটা অন্ধকার জগতের রাজপুত্র, আবিনাল দুর্নীতিগ্রস্ত ঘুষখোর হিসেবে বিবেচনা করে, যিনি কিনা ইউনিভার্সিটি পাশ করতে পারেন না, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছেন, ইউনিভার্সিটি ড্রপ আউট এই শব্দটা ব্যবহার করেছেন সাংবাদিক। এবং তিনি বলছেন যার একমাত্র নেতৃত্বের যোগ্যতা হচ্ছে তার জন্ম হয়েছে কোন পরিবারে সেই বিষয়টি। তবে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে আমার নেতা হয়ে ওঠার বিষয়টা আমার বাবা মায়ের জন্য নয়, বরং আমার দলের নেতা কর্মী সমর্থকেরাই আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। টাইম ম্যাগাজিন এরপর বলছে যে তবে বাংলাদেশ সম্ভবত তারেক রহমানের এই মুখের কথাকে গ্রহণ করতে এখন প্রস্তুত, যে কারণে জরিপে দেখা যাচ্ছে সম্প্রতি যে 70% মানুষ তারেক রহমানের দলকে ভোট দিতে চায়, যখন প্রধান ইসলামী দল তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় 19% মানুষ। টাইম ম্যাগাজিন এরপর বলছে তবু তারেক রহমানকে নিয়ে উদ্বেগের শেষ নাই, কারণ 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে চারবার টানা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করেছিল, তালিকাভুক্ত করেছিল। টাইম ম্যাগাজিন বলছে তারেক রহমান এ ধরনের সব অভিযোগ, দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আদালতে তাকে দুর্নীতির সকল অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন, সকল অভিযোগ খারিজ হয়ে গেছে। তারপর সাংবাদিক বলছেন যে তারেক রহমান নানা রকম নীতিগত একটা পরিবর্তন ঘটিয়ে ফেলবেন এমন সব প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং নানা রকম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স মানে তথ্য উপাত্তের ভিত্তিতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন। তিনি বলছেন 12,000 মাইল খাল খনন করবেন, তিনি বলছেন 50 মিলিয়ন গাছ লাগাবেন, তিনি বলছেন 50টা নতুন সবুজ এলাকা তৈরি করবেন ঢাকায়। এসব উল্লেখ করে তারেক রহমান সাংবাদিককে বলেছেন যে এর 30% যদি আমি বাস্তবায়ন করতে পারি তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস জনগণের সমর্থন আমার উপর থাকবে। কিন্তু সাংবাদিক এখানেও ভীষণভাবে একটা বিস্ময়কর ভাবে এখানেও সরাসরি তারেক রহমানকে একটা অপমান করবার বা ছোট করে দেখবার একটা প্রয়াস পান। তিনি বলেন যে তারেক রহমান এসব কথা বলে নিজেকে একরকমের একটা বিশেষজ্ঞ মর্যাদা দিতে চাইছেন বটে, মানে একটা টেকনোক্র্যাটিক অ্যাপ্রোচ নিতে চাইছেন বটে, কিন্তু সেটা তারেক রহমানের যে অতীত ইতিহাস বা অতীত যে পরিচয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে আবারও টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্বেল আবারও লিখছেন তারেক রহমানের জন্ম হয়েছিল ঢাকায়, সেখানে তিনি এয়ারফোর্সের একটা স্কুলে পড়ালেখা শুরু করেন, বিএফ শাহিন স্কুলের কথা সম্ভবত বলছে। এরপর তিনি মিড 1980s-এ 80-র দশকের মাঝামাঝি সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হন বটে, কিন্তু তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ওই ডিগ্রিটা কমপ্লিট করেন না, দ্বিতীয় বর্ষেই তিনি তার পড়ালেখা ছেড়ে দেন। মানে ওই যে ইউনিভার্সিটি ড্রপ আউটের বিষয়টি, একজন ইউনিভার্সিটি ড্রপ আউট যিনি তার শিক্ষা জীবনে লেগে থাকতে পারেননি এবং শেষ করতে পারেননি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সেটা সম্ভবত টাইম ম্যাগাজিনের এই সাংবাদিক কিছুতেই গ্রহণ করতে পারছেন না। এরপর টাইম ম্যাগাজিনের সাংবাদিক লিখছেন তারেক রহমান ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পর ব্যবসায় জড়িত হন এবং 1990-এর দশক থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন এবং বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়ে যান এক সময়। কিন্তু এবং পার্টির ভেতরে তিনি একটা সময় ক্ষমতার ভাগাভাগি করবার প্রধান ব্যক্তিতে পরিণত হয়, যাকে ভীষণভাবে করাপশন, দুর্নীতি এবং প্রশাসনের নাক গলানোর জন্য অভিযুক্ত করা হয়। এখানে এসে টাইম ম্যাগাজিন আর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলছেন তারেক রহমান একটা বিরাট অংশের বাংলাদেশিদের কাছে এখনো খাম্বা তারেক নামে পরিচিত, যেখানে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয় যে তিনি বাংলাদেশে হাজার হাজার ইলেকট্রিসিটি পোল লাগিয়েছিলেন, বিদ্যুতের খাম্বা লাগিয়েছিলেন, কিন্তু সেই খাম্বাগুলোর সঙ্গে বিদ্যুতের লাইন কখনো যুক্ত করেন নাই এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন। টাইম ম্যাগাজিন বলছেন যে তারেক রহমান এসব অভিযোগ অস্বীকার করেন বটে, কিন্তু 2008 সালের মার্কিন কূটনৈতিকদের একটি তার বার্তায় সরাসরি তারেক রহমানকে আ সিম্বল অফ ক্লেপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স, বাংলাদেশের সহিংস রাজনীতি এবং চৌর্যবৃত্তির সরকারের প্রতীক হিসেবে অভিহিত করা হয়েছিল। মার্কিন ওই কূটনৈতিক তার বার্তা 2008 সালের, সেটাই সম্ভবত তারেক রহমানের জীবনে সবচেয়ে বড় কালিমা হয়ে আছে পুরোপুরিভাবে পশ্চিমের সংবাদ মাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের চোখে। টাইম ম্যাগাজিন এরপর বলছে যেখানে ওই তার বার্তায় এর পাশাপাশি তাকে এমন একজন চরিত্র হিসেবে অভিহিত করা হয়েছিল যে তারেক রহমান বিখ্যাত ছিলেন ঘুষ চাওয়ার জন্য, যিনি কিনা যখন তখন যাকে তাকে ভয় দেখিয়ে অপমান করে এবং ঘন ঘন ঘুষ চাইতেন।
মানে একটা ঘুষখোর চোরজবৃত্তির সরকারের দুর্নীতি এবং সহিংসতার কেন্দ্রীয় চরিত্র হিসেবে তারেক রহমানকে যে মার্কিন কূটনীতিকরা পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদের গোপন তার বার্তায়, সেই বোঝাটা সম্ভবত এখনো তারেক রহমান ঘাড় থেকে নামাতে পারেননি। টাইম ম্যাগাজিনে তার সাক্ষাৎকারটি বা তার বিষয়ে এই দীর্ঘ নিবন্ধটি সে কারণে সম্ভবত এমন একটা অপমানজনক এবং নেতিবাচক চেহারা পেয়েছে। টাইম ম্যাগাজিনের সাংবাদিকের পর লিখেছেন যে 2007 সালের 11 সরকারের সময় বিপুল পরিমাণ জনগণের অর্থ লুটপাট, অর্থ পাচার, আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা পরিকল্পনায় এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হন। তারেক রহমান টাইম ম্যাগাজিনের সাংবাদিককে বলেছেন এখনো মাঝে মাঝেই শীতকালে তার পেছনে ব্যথা করে, পিঠে ব্যথা করে, এবং তিনি বলেছেন, তারেক রহমান বলেছেন যে এই ব্যথাকে তিনি তার এক রকমের দায়িত্ববোধ হিসেবে দেখেন, যে দায়িত্ববোধ রয়েছে তার জনগণের প্রতি। এবং তারপর তিনি সাংবাদিককে তার আরেকটা ফেভারিট ফিল্ম স্পাইডারম্যান থেকে একটা উদ্ধৃতি দেন। সেই উদ্ধৃতিটা দিয়েই টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারটা শেষ হয়েছে। উদ্ধৃতিটা হচ্ছে, তারেক রহমান বলছেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, বড় ক্ষমতার সাথে বড় দায়িত্বও আসে। এবং তারেক রহমান সাংবাদিককে বলেছেন, টাইম ম্যাগাজিনকে বলেছেন, তিনি সেই কথায় ভীষণভাবে বিশ্বাস করেন। দর্শক, বলছিলাম আল জাজিরাতে জামাতের আমিরের সাক্ষাৎকারের কথা। সেখানে নারী নেতৃত্ব এবং নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন এসেছে। সাক্ষাৎকারের একটি স্টিল ছবি আপনারা দেখে নিতে পারেন। সেখানে সামনাসামনি বসে এই সাক্ষাৎকারটা দেওয়া হচ্ছে। বেশ কিছু বিষয় তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন এবং উত্তরে কি বেরিয়ে আসলো। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনারা জিতলে কি বাংলাদেশে ইসলামী আইন জারি হবে? তিনি বলছেন, ভবিষ্যতে মানুষ যা ভালো মনে করে তাই করবে, ওটা মানুষের ব্যাপার। কিন্তু অন্যরা তো মানে আপনার দলের নেতারা তো বিভিন্ন জায়গায় এসব বলছেন। এই কথা পাল্টা প্রশ্ন করা হচ্ছে। তখন তিনি বলছেন, আপনি শুধু পার্টি প্রধানের কথা শুনুন, অন্যরা কি বলছে সেটা ব্যাপার না, পার্টির প্রধান কি বলে ওটাই আসল ব্যাপার। ওতে যদি দেশের উপকারে আসে তাহলে সংসদ সেটা ঠিক করবে। পাল্টা প্রশ্ন তাকে, আপনি বলছেন যে আপনি নারীদেরকে সম্মান করেন, তাহলে একটু বলুন যে আপনারা এবারের ইলেকশনে কয়জন নারীকে নমিনেশন দিয়েছেন? উত্তরে, একজনও না, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি এবং তারা জিতেছেও। মানে এই নির্বাচনে আপনারা একজন নারীকেও নমিনেশন দেননি? না, একজনও না। অন্য দলও যে খুব বেশি দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না, কারণ এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। পাল্টা প্রশ্ন, কিন্তু তারা তো অল্প হলেও দিয়েছে, আপনারা তো আপনাদের মতো তো শূন্য না, আপনারা একজনকেও দিলেন না কেন? আমি অলরেডি উত্তর দিয়েছি, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা তো একদিনে হয়ে যাবে না। আমরা এ বিষয়ে নারীকে অসম্মান করি না। যদি কখনো কোনো নারী চায় যে সে জামাতের প্রধান হবে, আপনার পদে বসবে, সেটা কি সম্ভব? এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি বলছেন, না, এটা সম্ভব না, কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছে। আমরা পুরুষরা কখনোই বাচ্চা পালতে পারবো না, আমরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে পারবো না, এটা আল্লাহর দান। যেটা আল্লাহ বানাইছে ওটা আমরা পাল্টাতে পারবো না, এটা একেবারে স্পষ্ট বলছেন। পাল্টা প্রশ্ন, আমি আপনার কথা বুঝতে পারছি না, নারী যদি পরিবার চালাতে পারে, সে যদি বাচ্চা পালতে পারে, তাহলে জামাতের প্রধান হতে পারবে না কেন? সেখানে বলা হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না, তাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনি জানেন সেটা। আল জাজিরা থেকে পাল্টা প্রশ্ন, না, আমি আসলে জানি না। কেন জানেন না সেটা আপনি? মা বাচ্চা পয়দা করার পর যে দায়িত্ব পালন করে সেটা কি আপনি পারবেন? নেভার, আল্লাহ সব ভালো জানেন। তারপরে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু গত 3 দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিল, তারা কি দেশ চালায়নি? উত্তরে, আমরা তাদেরকে অসম্মান করছি না, আমাদের তাতে অসুবিধা নেই। মেয়েরা প্রতিষ্ঠান চালাচ্ছে না, তারা কত প্রতিষ্ঠানের প্রধান না, তাহলে দেশ চালাতে পারবে না কেন? এই প্রশ্ন করা হয়েছে পাল্টা। তিনি উত্তর দিচ্ছেন, পৃথিবীর অধিকাংশ দেশ নারীদেরকে এই পদে যোগ্য মনে করে না, শারীরিকভাবেই এটা সম্ভব না। এটাই সত্য, নানা দেশের প্রধানই তো নারী। এই প্রশ্ন করা হচ্ছে। তিনি উত্তরে বলছেন, অল্প কয়েকটা দেশে। পাল্টা প্রশ্ন হচ্ছে, মজার তো, আপনি বিএনপির পার্ট ছিলেন এক সময়, আগে ছিলেন বিএনপির পার্ট, যেখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, আপনি কি মনে করেন না যে উনি ভালো কাজ করেছেন? উত্তরে বলছেন, ইয়েস, এটা আমার সিদ্ধান্ত না, ওটা ওদের পার্টির সিদ্ধান্ত, অর্থাৎ বিএনপির কে প্রধান হবে না হবে সেটা তাদের সিদ্ধান্ত। এই যে কথাগুলো বলছেন, মানে নারীদের নিয়ে, নারীদের শারীরিক সক্ষমতা নিয়েই, নারীরা বিল্ট ইন, আল্লাহ যেভাবে বানিয়েছে সেটা দেশ চালানোর মতো কিংবা জামাতের আমির হওয়ার মতো অ্যাবিলিটি তারা রাখে না, এই কথাগুলো যখন বলছেন তখন আমরা দেখছি যে বাংলাদেশের জনসংখ্যার 51% নারী, 50%-এর বেশি মেয়েরা স্কুলে ভর্তি হয়। যে দেশের বিশ্ববিদ্যালয়ে এখন সমান সংখ্যক নারীরা লেখাপড়া করে, এবং গার্মেন্টস যে খাত, প্রধান রপ্তানি খাত গার্মেন্টস, যে দেশের 80% রপ্তানির মানে টাকা আসে গার্মেন্টস সেক্টর থেকে, টাকার অঙ্কে যেটা $50 বিলিয়ন, এবং 60% স্টাফ যে এটার নারী, এবং যে দেশের কৃষি খাতের অন্যতম আত্মা নারী, সেই দেশের একটি রাজনৈতিক দল নারীকে যখন এইভাবে দেখছেন তখন চতুর্দিকে প্রশ্ন আসছে। এবং আল জাজিরার এই সাক্ষাৎকারটা নতুন অনেক প্রশ্ন তৈরি করেছে, যে তাহলে নারীরা কি
বাংলাদেশে অবহেলিতই থাকবে এবং নারীদের কর্মঘণ্টা কমানো সহ অনেক কথা জামাতের পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে, জামাত জোট ক্ষমতায় গেলে সত্যিই কি নারীরা ঘরবন্দি হয়ে যাবে? জামাত যে জোটে, বিএনপি জোটে দীর্ঘ অনেক বছর ছিল, যে জোটের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন তারা নারী নেতৃত্ব মেনে নিয়েছিল কিনা, নিয়েছিল কেন, সেই প্রশ্নগুলোও সামনে আসছে। কিন্তু এই প্রশ্নগুলো করে কি আদৌ কোনো লাভ আছে, যখন জামাত একটা ইসলামপন্থী দল এবং ইসলামের দেখানো পথ অনুযায়ী তারা চলতে চায়, নর্মাল যে রাজনৈতিক দলগুলো আছে সেই আদর্শে তারা চলতে চায় না? দর্শক, আপনার মতামত কি? আল জাজিরা কি একটু বেশি কঠিন প্রশ্নই করে ফেললেন আল জাজিরার সাংবাদিক জামাত আমিরকে, যে প্রশ্নের উত্তরটা দিতে একটু বেশি কাঠখড় পোড়াতে হলো তাকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হাজারো শত ব্যস্ততার মধ্যেও মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়ন রাষ্ট্রদূত সহ ইউরোপ আমেরিকার প্রভাবশালী কূটনীতিকরা আমিরে জামাতের শিডিউল নিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ রাজনীতিতে নানান জল্পনা কল্পনা জন্ম দিয়েছে এবং অনেক প্রশ্ন উত্থাপন করেছে। এক প্রকার যে এই সাক্ষাৎ নিয়ে তোলপাড়। প্রথম কথা হচ্ছে, এটা জামাতের জন্য একটা সুখবর। দর্শক, বিএনপি এমনভাবে কোণঠাসা হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এমনভাবে ভিলেন হিসেবে উপস্থাপন হচ্ছে, মানে তাদের যে অপকর্ম এগুলো সব উপস্থাপিত হচ্ছে টাইমলি। বাস্তবতা দাঁড়িয়েছে এটা যে বিএনপি ক্ষমতা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের স্যাংশন দিবে, যেটা তো দুর্নীতিবাজ, খুনি এবং দুর্নীতিবাজ কোনো সরকারের সাথে ইউরোপ আমেরিকার সম্পর্ক হতে পারে না। পরিস্থিতি এখন সেদিকে যাচ্ছে। দেখেন, নির্বাচনী প্রচারণা তো তারেক রহমানও চালায়, আমিরে জামাতও চালায়। এখন নির্বাচনী প্রচারণায় বিএনপিও ব্যস্ত, জামাতও ব্যস্ত। বিএনপি ব্যস্ত আবার মানুষ খুন করতে, নারীদের টার্গেট করে তাদের অপমান, অপদস্থ এবং হামলা করতে, কোপাতে। কিন্তু দেখেছেন যে বিএনপি নেতার সাথে কূটনীতিকরা সিরিয়াল দিয়ে বৈঠক করে না, দেখাতে পারবেন না। তারেক রহমানের সাথে মিটিং করেন না, কিন্তু আমিরে জামাতের সাথে মিটিং করেন। আবার নির্বাচনী প্রচারণার মধ্যেই খবর ছড়ায় যে যুক্তরাষ্ট্র জামাতকে চায়। নির্বাচনী প্রচারণার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের আমিরে জামাতের সাথে সিরিয়াল নিয়ে বৈঠক করা, শিডিউল নিয়ে বৈঠক করার মধ্য দিয়ে স্পষ্ট ইঙ্গিত যে ইউরোপ আমেরিকা জামাতকে ক্ষমতায় চায়। ইউরোপ আমেরিকার যে দুর্নীতি বিরোধী মূল্যবোধ, ইউরোপ আমেরিকার যে সিভিলাইজড মূল্যবোধ, অথবা তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কিন্তু ইউরোপ আমেরিকা আকাম করে না, সেটা অনেক করে। কোথাও যুদ্ধ বাদিয়ে রাখলে তাদের রাত, এবং তারা এটা করে। তারা মানবাধিকার রক্ষার নামে মানবাধিকার লঙ্ঘন করে। তাদের দেশে অনেক সমস্যা আছে, যখন যেখানে যা করা দরকার করে। কিন্তু বাংলাদেশে ইউরোপ এবং আমেরিকা উভয়ের লাভটা কি, তাদের জাতীয় স্বার্থটা কি? বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, এটি হচ্ছে ইউরোপ আমেরিকার লাভ। কারণ এখানে দক্ষিণ এশিয়ায় তারা কোনো যুদ্ধ করছে না। এখানে চীনের সাথে একটা ট্রেড কম্পিটিশন আছে যুক্তরাষ্ট্রের, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের আছে। এই জায়গায় বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, বাংলাদেশে যদি তারা নিরাপদ মনে করে ইনভেস্ট করতে পারে, ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সাথে ভালোভাবে চলে, এটি হচ্ছে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট। আর বাংলাদেশ স্থিতিশীল থাকবে, চাঁদাবাজি থাকবে না, ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলবে, দুর্নীতি থাকবে না, যেটা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট এবং তাদের ফরেন পলিসির যে ভ্যালুস তার সাথে সঙ্গতিপূর্ণ। এটা তো জামাত ক্ষমতা আসতে সম্ভব, এটা হু ডাজন্ট নো, সবাই জানে। অতএব অনিবার্যভাবেই যুক্তরাজ্য তাদের স্বার্থেই জামাতকে ক্ষমতায় চাইছে। আর আমিরে জামাতের সাথে এই প্রচারণার এই সময় সাক্ষাৎ করে ইঙ্গিত দিচ্ছে যে আমরা জামাতের পাশে আছি। অতএব যারা ইউরোপ আমেরিকা যেতে চাও, যারা চাও যে বাংলাদেশের সাথে ইউরোপ এবং আমেরিকার একটা ভারসাম্যপূর্ণ সুন্দর সম্পর্ক থাকুক, তারা জামাতকে ভোট দাও। এখান থেকে এই বার্তাই ফুটে ওঠে। এই জন্য বিএনপির জলে। আবার দেখেন, পৃথিবী পাল্টে গেছে। একটা সময় ছিল যে জামাত ক্ষমতা আসলে সম্ভাবনা ছিল যে যুক্তরাষ্ট্র জামাতকে জঙ্গি ট্যাগ দিয়ে, বা বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হয়েছে এটা ট্যাগ দিয়ে বাংলাদেশের উপর বিভিন্ন স্যাংশন দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে 2001 সালের পর 9/11 পর এরকম একটা পরিস্থিতি দীর্ঘদিন বিরাজ করছিল। কিন্তু 9/11 পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রের যে সিনারিও, ওটা পুরোপুরি বদলে গেছে। 9/11 ইজ ওভার। বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার মধ্য দিয়ে 9/11 সিনারিও পুরোপুরি ওভার। তো এখন বাস্তবতা হচ্ছে, একটা সময় যেরকম সম্ভাবনা ছিল যে জামাত ক্ষমতা আসলে জঙ্গিবাদের উত্থান ট্যাগ দিয়ে যুক্তরাষ্ট্র অঘটন ঘটাতে পারে বাংলাদেশে, এখন সেই সম্ভাবনা নেই। এখন সম্ভাবনা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে বিএনপিকে সন্ত্রাস, চাঁদাবাজ, এটা তো সত্য, এই অভিযোগে স্যাংশন দিতে পারে। অতএব জামাত এখন সেই বর্তমান বাস্তবতায় জামাত ক্ষমতা আসলেই বাংলাদেশ স্থিতিশীল থাকবে এবং ইউরোপ আমেরিকার সাথে ব্যালেন্স সম্পর্ক থাকবে। আর বিএনপির মতো দুর্নীতিবাজ আসলে তখন এটা থাকবে না। দেখেন, একসময় যুক্তরাষ্ট্র ইসলামোফোবিয়া অথবা এই জঙ্গি এগুলো বলতো, এখন কিন্তু এটা নাই, ওই যুগ শেষ। এখন যুক্তরাষ্ট্র ধরে মাদক ব্যবসায়ীদের, অস্ত্রবাজদের ঘর থেকে ধরে আনে রানিং প্রেসিডেন্টকে। দেখেছেন না ভেনেজুয়েলার? যদিও এটা ভিন্ন আলোচনা, আমরা এটা সমর্থন করি না। অপরাধী হলো তার ওই দেশে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু এভাবে ধরে আনতে পারেন, এটা ওয়ার্ল্ড অর্ডার বা ইন্টারন্যাশনাল যে একটা সিস্টেম, এটার ভায়োলেশন। কিন্তু এটার সাথে কিয়াস করে দেখেন, বিএনপি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে ওই যে মাদুরোকে যে ধরে নিয়েছে, মাদুরো মাদক ব্যবসায়ী এবং অস্ত্র চোরাচালান করে, ওই বৈশিষ্ট্য তো বিএনপির মধ্যে আছে। তো বিএনপি ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রের সাথে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কের অবনতি হবে। অতএব সব বিচার বিবেচনা করেই ইউরোপ এবং আমেরিকা জামাতকে পছন্দ করেছে, তারা বাংলাদেশে জামাতকে ক্ষমতায় চায়। এবং
যুক্তরাষ্ট্রের যে যে মূল্যবোধ এবং তারা যে কারণে চায় এবং বাংলাদেশের স্বার্থের জায়গা এখানে এক অভিন্ন। যুক্তরাষ্ট্র চায় ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা নিরাপদ বাংলাদেশ, আর আমরা তো সেটা চাই। তাদের এখানে কোনো ঝুঁকি নেই, সব হিসাব নিকাশ করে ব্যাটে বলে মিলে যাচ্ছে। আল্লাহ জামাতকে ক্ষমতায় আনবেন, এটা আল্লাহর পরিকল্পনা, তা সবকিছু তো এভাবেই সুন্দর হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ইইউ এর মান্যবর রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ। এবং কখন এই সাক্ষাৎটা ঘটেছে? যখন বিএনপি বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে। এবং ডেফিনেটলি ইউরোপীয় ইউনিয়নের কাছে আমিরে জামাত বিএনপির যে সন্ত্রাস এবং রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা, যে হত্যার এবং জঙ্গিবাদী রাজনীতি তারেকের, এটা ডেফিনেটলি আমিরে জামাত ইউরোপীয় ইউনিয়নকে ইনফর্ম করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্ল্যান নিয়ে কিভাবে দেশটি চলবে এবং সম্পর্ক চলবে, এগুলো নিয়ে আগেভাগে কথা বলছেন। দর্শক, এর আগের খবর, আমিরে জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনী প্রচারণার মধ্যে আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেন, তাদের বার্তা ক্লিয়ার। চীন তো আগেই, চীন কমপক্ষে 1 বছর আগে, 1 বছর 5-6 দিন হয়েছে, এর মানে 371 দিন আগে জামাতকে পছন্দ করে সিদ্ধান্ত নিয়েছিল চীন যে ভারতের সাথে বাংলাদেশের যে ভারতের সাথে চীনের যে কম্পিটিশন বাংলাদেশ পার্সপেক্টিভে, এই জায়গা থেকে চীন জামাতকে রাষ্ট্র ক্ষমতায় চায় যদি জনগণ জামাতকে ভোট দেয়। এটা তাদের প্রত্যাশা, তাদের কোনো আপত্তি নেই। এটা 371 দিন আগে এটা ফাইনালাইজড হয়েছিল। ভারতের প্রজাতন্ত্র দিবস যেদিন হয়েছিল, এটা সম্ভবত 4-5 দিন আগে হয়েছে। ওই গত বছর ওই দিন এটা ফাইনাল হয়েছিল। আর যুক্তরাষ্ট্র এখন স্পষ্ট করছে। 29 জানুয়ারি সকাল 8টায় বাংলাদেশ জামাত ইসলামীর বসুন্ধরাস্থ কার্যালয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের মানব রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের 100 জন সাক্ষাৎ মিলিত হয়েছেন। তার সঙ্গে আরো পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরো যারা ছিল ইউএসএ, তারা ছিল, বাংলাদেশের জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ অনেকে ছিলেন। এর বার্তায় স্পষ্ট আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে জামাতকে ভারত বাদে সবাই চায় এবং ভারতও বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেনে নিতে প্রস্তুত। একটা কথা আছে কলকাতা পশ্চিমবঙ্গে, সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তাহলে জিনিসটা কি? যে এখানে মারবে লাশ পড়বে শ্মশানে, জিনিসটা হচ্ছে মিসাইল, পারমাণবিক মিসাইল। একদিকে মধ্যপ্রাচ্য আরব সাগরে উত্তাল অবস্থান, ইরান তাদের সমুদ্রের নিচের যে কয়েকশো সুড়ঙ্গ আছে, পারমাণবিক সুড়ঙ্গ, সেগুলোর ভিডিও প্রকাশ করেছেন যে তারা এটার মুখ উন্মুক্ত করেছেন। অপরদিকে সমুদ্রের মধ্যে আরব সাগর, মধ্যপ্রাচ্য সাগর সহ লোহিত সাগর, যে কোনো জায়গায় ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো টাচ করতে সম্ভব বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছেন। অপরদিকে ট্রাম্প বলতেছে যে এইবারের রেজাল্টটা অতীতের তুলনায় আরো খারাপ হবে, খুব তীব্র এবং বড় আকারের একটা অভিযান হবে যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে। এখন এই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে মার্কিনীদের সাথে বা পশ্চিমাদের সাথে অপেক্ষাকৃত ছোট দেশগুলা অথবা তাদের অবন্ধু দেশগুলোর মধ্যে একটা বড় আকারের বিরোধ তৈরি হয়েছে। কারণ তৃতীয় বিশ্ব ওই সকল দেশগুলো বেঁচে যাবে যাদের কাছে পারমাণবিক মেশিনারিজ আছে, না থাকলে সারা পৃথিবী তাদেরকে লাড়বে, যেমন বাংলাদেশকে লাড়তেছে না, লাড়তেছে। তো এই পরিস্থিতিতে যখন উত্তেজনাকর অবস্থান, তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সে আরেক ঘোষণা দিয়ে বসছে। ঘোষণা কি? যে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বাড়াতে, বড় আকারে আরো এটাকে মজুত করতে নতুন পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। আর এতে দক্ষিণ কোরিয়ার আবার কিছুটা টেনশনারও তৈরি হয়েছে। পারমাণবিক শক্তি যতটুকু আছে তার চেয়েও আরো অনেক কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন এই সংক্রান্ত একটা নির্দেশনা দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম যেটা আছে, কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি, তারা এই তথ্য বিশ্বমণ্ডলে প্রকাশ করেছেন যে ঠিক ইরান আমেরিকার উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত ট্রাম্পকে কি আরেকটু ভাবাবে? সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নজরদারি করছিলেন। এই ঘটনা এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এর মধ্যে কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ মানে আরো বাড়ানোর জন্য এবং আরো অত্যাধুনিক করার জন্য নির্দেশনা দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে। এটি 2021 সালের পর একটা প্রথম দলীয় সম্মেলন, খুব গুরুত্বপূর্ণ। কিম বলছেন এসব পদক্ষেপ তার শত্রুদের জন্য চরম মানসিক যন্ত্রণা বয়ে আনবে। এটা কিন্তু সত্য। উত্তর কোরিয়ার কারণে চীনও টেনশনে আছে, দক্ষিণ কোরিয়া টেনশনে আছে, জাপান আছে, এমনকি উত্তর কোরিয়া সর্বশেষ যে পারমাণবিক মেশিনারিজ বানাইছে, এটা আপনার খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কিয়া হ্যালো বলতে সক্ষম। সো বুঝতেই পারছেন যে শত্রুদের জন্য মানসিক যন্ত্রণার কারণ কেন। আর উত্তর কোরিয়াকে কন্ট্রোল নেওয়া, শাসন করা, যে কোনো অভিযান চালানো, এইরকম মেশিনারিজ থাকলে কোনো দেশ ওইরকম পাগলামি করবে না, কারণ উত্তর কোরিয়ার হারানোর কিছু নাই। আর অন্যান্য উন্নত দেশগুলো এরকম একটা ঘটনা ওইসব দেশে ঘটলে এই দেশটা অনেক বছর পিছিয়ে যাবে, যার কারণে যারা ভদ্রলোক তারা কিছুটা শান্ত আছেন উত্তর কোরিয়ার অবস্থা দেখে। আপনার গেল 2 দিন আগে বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ঘটনাকে কিম কৌশলগত প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়া গণমাধ্যমটি বলছে এই অস্ত্র ব্যবস্থা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিম জং উন বলছে ক্ষেপণাস্ত্রগুলো 358.5 কিলোমিটার দূরে সমুদ্রের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে টাচ করতে পেরেছে। এগুলো জাপান সাগরের দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে 2টি ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়ছে, অর্থাৎ উত্তর কোরিয়ার যে সীমানা এর বাইরে গিয়ে তারা মারছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে তারা পিয়ংইয়ং এর অর্থাৎ উত্তর কোরিয়ার উত্তর থেকে জাপান সাগরের দিকে একাধিক আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আপনার শনাক্ত করছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে উত্তর কোরিয়া
এই মুহূর্তে এই ধরনের ঘোষণা আমেরিকার জন্য অনেকটা ডিস্টারবেন্স, যেখানে এক পারমাণবিক মেশিন ইস্যুকে কেন্দ্র করে ইরানের সাথে এত বড় যুদ্ধের আয়োজন হচ্ছে, সেখানে আরেকটি দেশ, তাও যারা অ্যান্টি আমেরিকা, তারা আবার এতটুকু ঘটাচ্ছে বা সিদ্ধান্ত নিচ্ছে। স্বাভাবিকভাবে আমেরিকা আসলে কি করবে, দেখা যাক কি করে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।